আচ্ছা, বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্য কি ধীরে ধীরে বদলে যাচ্ছে? পশ্চিমা দেশগুলোর যে আধিপত্য, তার বাইরে কি নতুন কোনো শক্তি তৈরি হচ্ছে? আজকাল এই প্রশ্নগুলো আসলে খুব শোনা যাচ্ছে। আর এর ঠিক কেন্দ্রবিন্দুতে আছে একটাই নাম, ব্রিক্স। তো চলুন আজ এই জোটটাকে নিয়েই একটু সনপ আলোচনা করা যাক। শুরুতে একটা সংখ্যা দেখি, ৪৬%। এই সংখ্যাটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না। এটা হলো ব্রিক্স দেশগুলোর মোট জনসংখ্যা, মানে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ। একবার ভাবুন তো, শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় এই জোটটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন আর একটু পরিষ্কার করে বুঝি। আচ্ছা, আমরা যদি ব্রিক্সকে বিশ্বের আরেকটা বড় জোট মানে G7 এর পাশে রাখি, তাহলে কি দাঁড়ায়? দেখুন, জনসংখ্যার আয়তনের দিক থেকে ব্রিক্স তো অনেক আগেই এগিয়ে গেছে, কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। যদি আমরা জিডিপি পিপিপি দেখি, মানে সহজ ভাষায় বললে কোনো দেশের টাকা দিয়ে কি পরিমাণ জিনিস কেনা যায়, সেই হিসেবে ব্রিক্সের সম্মিলিত অর্থনীতি কিন্তু G7কেও ছাড়িয়ে গেছে। এটা কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল পরিবর্তনের সংকেত, তাই না? তো এত বড় একটা জোট, এর শুরুটা হলো কিভাবে? এর পেছনের গল্পটা কিন্তু বেশ মজার, আর সত্যি বলতে বেশ অপ্রত্যাশিত। কারণ এর জন্ম কোনো রাজনৈতিক নেতাদের মিটিংয়ে হয়নি। ব্যাপারটা শুরু হয়েছিল ২০০১ সালে। গোল্ডম্যান স্যাক্সের একজন অর্থনীতিবিদ ছিলেন, নাম জিম ওনিল। উনি আসলে বিনিয়োগকারীদের বোঝানোর জন্য কয়েকটা সম্ভাবনাময় দেশের নাম একসাথে করে একটা ছোট শব্দ তৈরি করেন, ব্রেক। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা ছিল পিওরলি একটা ইনভেস্টমেন্ট টার্ম। কোনো রাজনৈতিক জোট বানানোর আইডিয়া তখন কারো মাথাতেই ছিল না। কিন্তু দেখুন কিভাবে একটা অর্থনৈতিক আইডিয়া ধীরে ধীরে একটা রাজনৈতিক সংগঠনের রূপ নেয়। ২০০৯ সালের রাশিয়ায় প্রথম দেশগুলোর নেতারা একসাথে বসেন। এরপর ২০১০-এ সাউথ আফ্রিকা যোগ দেয়, আর ব্রিক হয়ে যায় ব্রিক্স। আর এই তো সেদিন ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া, ইরান আর ইউএই যোগ দিয়ে এটাকে আরও অনেক বড় করে তুলেছে। শোনা যাচ্ছে ২০২৫-এ ইন্দোনেশিয়াও আসছে। আচ্ছা, ব্রিক্স কি শুধু মিটিং করে আর বিবৃতি দিয়ে শেষ? একদমই না। তারা আসলে পশ্চিমা দেশগুলো তৈরি অর্থনৈতিক সিস্টেমের একটা বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছে। এবং এটা শুধু কথার কথা নয়, বেশ কিছু নক্কর পদক্ষেপও তারা নিয়েছে। এই যে বিকল্প সিস্টেমের কথা বললাম, এর মূলত ৩টে বড় অংশ আছে। প্রথমটা হল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি, অনেকটা ওয়ার্ল্ড ব্যাংকের মতো। এর কাজ হল বিভিন্ন উন্নয়ন প্রকল্পে টাকা দেওয়া। দ্বিতীয়টা হল কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট। এটা হলো $১০০ বিলিয়ন একটা জরুরি তহবিল, যাতে কোনো সদস্য দেশ বিপদে পড়লে সাহায্য পায়। আর ৩ নম্বর, আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা সুইফটের মতো একটা নিজস্ব পেমেন্ট সিস্টেম বানাতে চাইছে। মানে আন্তর্জাতিক টাকা পয়সার লেনদেনের জন্য একটা আলাদা রাস্তা তৈরি করছে। কিন্তু কেন তারা এসব করছে? এর পিছনের আসল উদ্দেশ্যটা কি? কাজান সামিটে ভ্লাদিমির পুতিনের একটা কথা থেকে ব্যাপারটা বেশ পরিষ্কার বোঝা যায়। উনি যা বলেছেন তার সারমর্ম করলে দাঁড়ায়, আমরা ডলারকে বাদ দিতে চাইছি না, কিন্তু ডলারকে যখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন আমাদের হাতেও একটা বিকল্প থাকা দরকার। মানে আসল উদ্দেশ্যটা হলো অর্থনৈতিকভাবে স্বাধীন থাকা আর রাজনৈতিক চাপ কমানো। সবই তো শুনলাম, কিন্তু ব্রিক্সকে নিয়ে একটা বড় বিতর্কও আছে। প্রশ্নটা হলো, এটা কি আসলেই একটা নতুন বিশ্বশক্তি, একটা পাওয়ার হাউস, নাকি পুরোটাই একটা কাগজে বাঘ যার আসলে কোনো ক্ষমতা নেই? চলুন এর শক্তি আর দুর্বলতা দুটো দিকই একটু দেখি। শক্তির দিকটা যদি বলি, তো প্রায় অর্ধেক পৃথিবীর জনসংখ্যা এদের হাতে। গ্লোবাল জিডিপির প্রায় ৩৬% এরা তৈরি করে, আর এরা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা বড় প্ল্যাটফর্ম হয়ে উঠছে। কিন্তু দুর্বলতাও কম নয়। যেমন ধরুন, ভারত আর চীনের মধ্যেকার সীমান্ত নিয়ে ঝামেলা। আবার পুরো জোটের অর্থনীতিতে চীনের প্রভাব অনেক বেশি, প্রায় ৭০%। তার উপর সব দেশের রাজনৈতিক সিস্টেম আলাদা, তাই একমত হওয়াটাও খুব কঠিন। সবচেয়ে মজার বা হয়তো শকিং ব্যাপার হল, যিনি এই ব্রিক নামটা তৈরি করেছিলেন, সেই জিম ওনিল নিজেই এখন এর কড়া সমালোচক। উনি তো এখন সরাসরি বলছেন যে এটা একটা ব্যর্থ প্রকল্প। তার মতে এটা শুধু কিছু প্রতীকী কাজ ছাড়া আর কিছুই করে না। তবে মুদ্রার তো আরেকটা পিঠও থাকে,
তাই না? একদম উল্টো দিকে চীনের প্রাক্তন প্রেসিডেন্ট হু জিনতাও ব্রিক্সকে বর্ণনা করেছিলেন উন্নয়নশীল দেশগুলোর রক্ষক আর বিশ্ব শান্তির জন্য একটা শক্তি হিসেবে, মানে একদিকে চরম সমালোচনা, আরেকদিকে বিশাল এক স্বপ্ন। তো এই যে এত সম্ভাবনা আবার এত বিতর্ক, এই সবকিছুর মধ্যে ব্রিক্সের ভবিষ্যৎটা আসলে কি? সামনে কি হতে চলেছে? চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। সামনের দিনের প্ল্যানগুলোর মধ্যে সবচেয়ে বড় যে আলোচনাটা চলছে সেটা হলো একটা কমন ব্রিক্স কারেন্সি নিয়ে, মানে ইউরোর মতো একটা মুদ্রা। যদিও কাজটা অসম্ভব কঠিন আর অনেক সময়ের ব্যাপার, কিন্তু এই আলোচনাটাই প্রমাণ করে যে তারা ডলারের ওপর থেকে নির্ভরতা কমাতে কতটা সিরিয়াস। শুধু কমন কারেন্সি না, আরও অনেক কিছু আছে তাদের পরিকল্পনায়, যেমন ডলারাইজেশন, মানে ডলার ছাড়াই নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও বাড়ানো। আবার মালয়েশিয়া, তুরস্কের মতো দেশগুলো যারা যোগ দিতে আগ্রহী, তাদের জন্য একটা পার্টনার কান্ট্রি স্ট্যাটাস তৈরির কথা ভাবা হচ্ছে। এমনকি মহাকাশ গবেষণার মতো বিষয়েও একসাথে কাজ করার কথা চলছে। তাহলে শেষ পর্যন্ত আমরা আবার সেই আগের প্রশ্নটাতেই ফিরে আসি, ব্রিক্স কি আসলেই এই পৃথিবীকে নতুন করে সাজাতে পারবে, নাকি এর ভেতরের যে সমস্যাগুলো আছে সেই দ্বন্দ্বেই এটা একদিন ভেঙে পড়বে? এর উত্তরটা তো সময়ই বলে দেবে, কিন্তু একটা কথা নিশ্চিত, ব্রিক্সের উত্থান বিশ্বজুড়ে একটা নতুন ক্ষমতার সমীকরণ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে।